আচ্ছা বাবা, এই যে তন্ত্রের ব্যাপারে যেই জিনিসগুলো এখনকার দিনে লোকেরা প্রচলন হচ্ছে বা প্রচলিত হচ্ছে, এর ব্যাখ্যা বা এর কোথা থেকে আসলো, কিরকম কি কি বর্তমান বর্ণনা আছে? সবার প্রথমে সবাইকে নমস্কার জানাই। আমার যারা ইউটিউব দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, প্রত্যেককে আমার তরফ থেকে শুভকামনা, শুভেচ্ছা। প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি এবং প্রত্যেকেই মায়ের আশীর্বাদে ভালো থাকুক, সুস্থ থাকুক। তন্ত্রের যে ব্যাপারটা, তন্ত্র মানুষ এখন খুব উৎসাহী। তন্ত্রে মানুষ খুব উৎসাহী, তন্ত্র নিয়ে কিন্তু মানুষ খুব জানার চেষ্টা, বোঝার চেষ্টা করছে। আসলে তন্ত্রটা তো খুবই কঠিন ব্যাপার, খুব বড় জিনিস। আমি সাধারণ মুখে এটা বলে আমি বিবরণ করে এটা শেষ করা যাবে না। ঠিক আছে, স্বয়ং মহাদেব বলেছেন তন্ত্র খুব বড় ব্যাপার। তো সামান্যটুকু বলা যে তন্ত্র অ্যাকচুয়ালি শরীরকে ত্বক দ্বারা যে ক্রিয়া করা হয়, শরীরকে যে জিনিসটা ত্রাণ দেয়, যে ক্রিয়ার মাধ্যমে মানুষের মানসিকতা, শারীরিক এগুলো ত্রাণ পায়, উপশম হয়, বিভিন্ন রকম কষ্ট সাধন উপশম হয়, বিভিন্ন ধরনের মানুষের উপকার সাধন হয়, সেটা কিন্তু এক প্রকার তন্ত্র। আচ্ছা বাবা, এই যে তন্ত্র যেটা বলছিলে যে শিবের থেকে উৎপত্তি হয়েছে তন্ত্রের, এর ব্যাখ্যাটা কোথায়? অবশ্যই শিবের থেকেই তন্ত্র উৎপত্তি। তন্ত্র এবং মন্ত্র দুটোই আমাদের শাস্ত্রে যা আছে, শিবের পঞ্চমুখ দ্বারা, পঞ্চমুখ থেকে বেরিয়ে আসা। পঞ্চমুখ থেকে যেমন সদ্যজাত, অঘোর, তৎপুরুষ, বামদেব, ঈশান, এরকম পাঁচখানা মহাদেবের মুখ নিঃসৃত তন্ত্র, এবং পাঁচটা মুখ থেকে পাঁচ রকম তন্ত্র আমাদের কাছে প্রকাশ পায়, শাস্ত্র প্রকাশ পায়, এবং সেগুলো শিব মহাদেব পার্বতীর কথোপকথনের মাধ্যমে আমাদের কাছে এগুলো আসে। আচ্ছা, শিব পার্বতীর যে কথোপকথনগুলো হয়েছিল সেখান থেকে আমাদের তন্ত্রটা সেগুলো আসে। আমাদের কাছে আস্তে আস্তে বিভিন্ন রকম মহাপুরুষ মুনি ঋষিদের মাধ্যম দিয়ে আমাদের কাছে তাহলে এগুলো আমরা বলতে পারি আসে। যে তন্ত্রের আদি দেবতা শিব। একদম, তন্ত্রের আদি দেবতা আমাদের মহাদেব, স্বয়ং শিব। উনি শিব। মহাদেব হচ্ছে তন্ত্রের আদি দেবতা। আর তাহলে তন্ত্রের দেবী রূপে আমরা কাদের উপাসনা করে থাকি? দেখো, দেবী রূপে বলতে আমাদের তো তন্ত্রের যে বিধান বলা আছে সেই হিসাবে শিব শক্তি আলাদা চিন্তাই করতে নেই। শিব এবং শক্তি যদি আলাদা চিন্তন করে কেউ, সে ব্যক্তি নরকে যাবে, সেটা বলা রয়েছে স্পষ্টভাবে। সেই হিসাবে যদি শক্তির উপাসনা হয়, সেটা এক প্রকার শিবের উপাসনা, এবং শিবের উপাসনাও যদি করা হয়, সেটাও এক প্রকার শক্তিরই উপাসনা হচ্ছে। মেইন আমাদের প্রধানত তন্ত্রে যাকে আমরা বলি দশমহাবিদ্যা, দশমহাবিদ্যার মধ্যে আমরা সর্বপ্রধান গুরুত্ব দিই কালীকেই। কালী হচ্ছে আদি, সেখান থেকেই তন্ত্র শুরু বলা যেতে পারে। এটা হচ্ছে আমাদের কি কিশলয় পাঠের মতো, অকদিন পাঠ করা হয়, কিশলয় পড়তে হয়, প্রাইমারি স্কুলে পড়তে হয়, সেরকমই কালী ছাড়া কিন্তু তন্ত্র শুরু করা যায় না। শুরু থেকে কালীকে কিন্তু ধরতে লাগে। আচ্ছা, এর জন্য কি তামসিক গুণগত বৈশিষ্ট্য রাখতে হয় সাধকের? এটা নির্ভর করবে সাধকের উপর। সাধক কি চাইছে, সাধক শক্তি সাধনা করে সে কি মুক্তি লাভের চাইছে, মোক্ষ লাভের উদ্দেশ্যে নামছে, না সে শক্তি ক্ষমতা অর্জন করবে, সেটার হিসেবে ক্ষমতা অর্জন করে নিজের মনোবাঞ্ছা পূরণ করবে, অথবা মনের ইচ্ছাগুলো পূরণ করবে, অথবা সাময়িক চাহিদাগুলো পূরণ করবে, এটা ডিপেন্ড করে। যদি মনে করে যে সাধক নিজের মনোবাঞ্ছা পূরণ করবে, সাময়িক চাহিদা হিসেবে করবে, পূরণ করবে, এবং কিছু লোকজনের সাহায্য করবে অথবা যাই করবে, তাহলে তামসিকে যেতে পারে। বলি বিধান আছে তার জন্য, বিভিন্ন রকম মৎস্য পঞ্চমকার উপাদান বিধান আছে তার জন্য, শাস্ত্রে বলা আছে, সেটা যেতে পারে। কিন্তু যদি মনে করে না সাধক শুধুই সাধক সিদ্ধি লাভ করবেন এবং মোক্ষ লাভের ইচ্ছায় সাধনা করে, তাহলে সাত্ত্বিক সাধনা সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট। সাত্ত্বিক সাধনা একদম সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট। সাত্ত্বিক সাধনায় কোনো রকম তামসিক যেরকম দেবীর উপাসনায় যেরকম আমরা মদ্য মাংস যেগুলো ব্যবহার হয়, ব্যবহার হচ্ছে না। তাহলে সাত্ত্বিক রূপেও ধ্যান জপ, ঠিক আছে, যদি সাধকরা মনে করে পুরস্চরণ করবে, সেটা তো বিশেষ ভালো। ধ্যান জপের মাধ্যম দিয়ে সাত্ত্বিক সাধনা, ধ্যান জপ, সাময়িক পূজা, প্রাথমিক পূজা, এগুলোর মধ্য দিয়ে সাধক কিন্তু সাধনা করতে পারেন খুব ভালোভাবে। সেটা সাত্ত্বিক, সেটাতে দেবীর প্রীতিকামনাও পাওয়া যায়, মন্ত্রসিদ্ধি হয়, এবং সাধক আস্তে আস্তে ঊর্ধ্বগতিত্ব লাভ করে এবং মোক্ষ লাভের দিকে এগিয়ে যায়। আচ্ছা, এখনকার দিনে এই আগম আর নিগমের ব্যাখ্যাটা কিরকম রূপে আপনি দেখছেন? দেখো, আগম নিগমের ব্যাপারটা তো প্রয়োজন অবশ্যই। তন্ত্র আগম এবং নিগম দুটোতে ভাগ করা থাকে, ঠিক আছে। এটা বিস্তৃত অনেক বড় অধ্যায়, ঠিক আছে। এটা আমি পরে কোনো এপিসোডে আমি বিস্তৃত আলোচনা করব। সংক্ষেপে বলি,
আগম হচ্ছে গিয়ে যেটা আমাদের তন্ত্র মন্ত্র হোম যাগযজ্ঞ ক্রিয়াকলাপ এগুলো আগমের মধ্যে পড়ে। আর নিগম ব্যাপারটা মানে সাময়িক কিছুটা ধরে নিতে পারেন আপনি অথবা ওই ধ্যান যোগ ক্রিয়া যোগ হঠযোগের এগুলোর মধ্যে কিন্তু আসে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো নিগম। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে বাবা এই জিনিসটা সমাপ্ত হোক। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আছে এখন খুব আমাদের কাছে যেটা হয়ে আসে যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক মানে বিবাহ জীবনে কলহ হয়, দাম্পত্য জীবনে কলহ হয়। তো সে কারণে আমি ছোট টোটকা বলে দেবো স্বামী স্ত্রী কলহ এবং দাম্পত্য জীবনে কলহ নিবারণের জন্য, যেন কলহটা হলে সেটা যেন সাময়িকভাবে নিবারণ হয়। ঠিক আছে, বলে দেবো শুধু একদম সোজা সিম্পল একটা টোটকা। যেমন ধরুন শ্বেতাকন্দ গাছ আমাদের এখানে আশেপাশে সব জায়গায় দেখা যায়। শ্বেতাকন্দ গাছের পাতা সংগ্রহ করতে হবে সোমবার দিন করে, তার মধ্যে লাল কালি দিয়ে স্বামীর নামটা এক পাতায় এবং স্ত্রীর নামটা এক পাতায়, ওটাকে সাদা সুতো দিয়ে বেঁধে মধুতে ডুবিয়ে রাখবেন। ঠিক আছে, এটা করে রাখবেন। মধু শিশিটা এমন জায়গায় রাখবেন কেউ যেন হাতে না পড়ে, কেউ দেখতে না পায়। ঠিক আছে, এটা করলে কিন্তু আপনারা অনেকটা মানে উপকার পাবেন, অনেকটা উপকারই পাবেন। নমস্কার।